ঈদ মোবারক প্রিয় দর্শকবৃন্দ। ঈদের খুশি আপনাদের জীবনকে করে তুলুক আনন্দময়, এই কামনা নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করছি। আমাদের আজকের আয়োজন ঈদ উপলক্ষে হইচইতে মুক্তি পাওয়া একসাথে আলাদা নামের ওয়েব ফিল্মের গল্প নিয়ে। আর ভিডিও শেষে কিন্তু থাকছে আমাদের ঈদ স্পেশাল কুইজ কন্টেস্ট, যেখানে থাকবে ভিডিওটির উপরে করা একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর দিয়ে 4 জন দর্শকের প্রত্যেকে জিতে নিতে পারেন 500 টাকা সমমূল্যের ঈদ উপহার। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুটো পরিবারকে দেখি, যারা নিজেদের ছেলে মেয়েদের অ্যানিভার্সারি একটা দামি রেস্তোরাঁতে বেশ ঘটা করে পালন করছে। রহমান সাহেব এবং মিলি দম্পতির ছেলে ফারহান বিয়ে করেছিল তাদের পারিবারিক বন্ধু রোজি দম্পতির মেয়ে আমিরাকে। বিবাহবার্ষিকী পালনের ক্ষেত্রে তাদের মা বাবাকে আমরা অনেক উৎসাহী এবং আনন্দিত দেখতে পাই। এমনকি তারা সামনের বছর নানা দাদা হবারও পরিকল্পনা করতে থাকে। কিন্তু আসল কুশীলব যারা, অর্থাৎ ফারহান এবং আমিরা, তাদেরকেই কেন যেন মনে হচ্ছিল কোনো কিছুতেই খুশি না। সবকিছু যেন তারা অনেকটা জোর করেই পালন করছে। প্রোগ্রাম শেষ করে গাড়িতে বসে যখন তারা বাড়ি ফিরে যেতে থাকে, তখন দুজন দুজনের দিকে তাকিয়ে অনেকটা একই সাথে সমস্বরে বলে ওঠে তারা ডিভোর্স চায়। এরকম জমকালো আয়োজন শেষে কেন নিজেদের বিবাহবার্ষিকীর দিনে তারা দুজন এমন সিদ্ধান্ত নিল, এর কারণ খুঁজে পাওয়া যায় এরপর ব্রিজের উপর দাঁড়িয়ে তাদের কথোপকথনের মাঝে। ফারহান আমিরা একসময় ছিল একে অপরের বেস্ট ফ্রেন্ড, কিন্তু সময়ের সাথে বিয়ে নামক সম্পর্কের বাঁধন তাদেরকে যেন করে দিয়েছে নিজেদের কাছেই অচেনা। গত 2 বছর তাদের মধ্যে ভালো কিছু হয়নি, ক্রমাগত ঝগড়া ছাড়া। একসাথে আনহ্যাপি থাকার চেয়ে আলাদা থেকে হ্যাপি থাকা ভালো, এই তত্ত্বে বিশ্বাসী হয়ে তারা এখন ডিভোর্স নিতে চাচ্ছে। একটা সময় কিন্তু তারা বেশ সুখীই ছিল, কিন্তু সময়ের সাথে তাদের কম্প্রোমাইজ না করার প্রবণতা তাদের সম্পর্ককে খারাপ করে দেয়। আমিরার কাছের কারো দাওয়াত থাকলে ফারহান আসতে দেরি করত। 8টার দাওয়াতের প্রোগ্রামে সে যেত রাত 10:30টায়। আবার সেটা নিয়ে আমিরা রিয়্যাক্ট করলে ফারহান একাই দাওয়াত খেতে চলে যেত আমিরাকে রেখে। আমিরাও বুঝতে চাইতো না ফারহানের অফিসের ব্যস্ততা বা বন্ধুদের সাথে ঘোরাঘুরির বিষয়টা। আবার ফারহান আমিরার অপছন্দের কাজগুলো নিজের অভ্যাস থেকে দূর করারও চেষ্টা করতো না। বিয়ের পর অগোছালো থাকা, ব্যবহারের জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা, এসব নিয়ে প্রায়ই ফারহানের সাথে আমিরার ঝগড়া হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের দুজনের কেউই নিজেকে পরিবর্তন করতে চাইতো না পার্টনারের জন্য। ফলে তাদের ডিভোর্স অনেকটা অনিবার্য হয়ে পড়ে। তো কিছুদিন পর তারা দুজন আলাদাভাবে নিজেদের মা বাবার সাথে বিষয়টি শেয়ার করে যে তারা ডিভোর্স নিতে চায়। শুনে তো উভয় পরিবার আকাশ থেকে পড়ে। প্রথমে তারা ধারণা করেছিল ফারহানের কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা, অথবা আমিরা কি কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা। যখন তারা জানতে পারে এসবের কিছুই হয়নি, তখন তারা কিছুতেই ডিভোর্স নেয়ার অনুমতি দিতে চায় না, কারণ তাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডিভোর্স নেই। এখন ডিভোর্স দিলে চারিদিকে কথা কানাকানি হবে। আমিরার মা রোজি তো ভেবেই নেয় নিশ্চয়ই এটা কারো বদনজরের ফল, তাই বনানীর হুজুরের খোঁজে স্বামীকে লাগতে বলে। যাই হোক, এরপরও তারা নিজেদের ছেলে মেয়েদের মানাতে পারে না। অতঃপর ফারহানের বাবা রহমান সাহেব তাদের সন্তানদেরকে ডিভোর্সের হাত থেকে বাঁচানোর জন্য নতুন একটা প্ল্যান হাতে নেয়। ঠিক হয় তারা ফ্যামিলি ট্রিপে যাবে শ্রীমঙ্গলে। ফারহান আর আমিরা অবশ্য যেতে চাইছিল না, কিন্তু ঘুরতে গেলে তাদের ডিভোর্সের সিদ্ধান্ত কনসিডার করা হবে, এই শর্তে তারা শ্রীমঙ্গলে যেতে রাজি হয়। কিন্তু সেখানে যাবার পর দেখা যায় সেখানকার হোটেল ম্যানেজার তন্নি নামের একটি মেয়ে, সে কিনা ফারহানের পূর্ব পরিচিত। 5 বছর আগে কোনো এক বন্ধুর জন্মদিনে তারা একটা ক্রেজি নাইট পার করেছিল। তবে ফারহানের মা তার সঙ্গে তন্নিকে তেমন একটা কাছে ঘেঁষতে দেয় না। তাদের মা বাবার মূল উদ্দেশ্য ছিল তাদের সন্তানরা যেন একে অপরের সাথে আবারও সেই পুরনো ভালোবাসার সম্পর্কটা ফিরে পায়। তাই তারা তাদের জন্য বুক করে রেখেছিল হানিমুন সুইট। কিন্তু রুমে ঢোকার পর যখন তারা দেখে হানিমুন সুইটে সবকিছু নবদম্পতিদের জন্য সাজানো, তখন আমিরা ভেবে নেয় হয়তো ফারহান সব ঠিক করতে চাচ্ছে। কিন্তু ফারহান জানিয়ে দেয় সে কোনো কিছুই ঠিক করতে চাচ্ছে না এবং এসব কোনো প্ল্যানই সে করেনি। আসলে সবই ছিল তাদের মা বাবার প্ল্যান। তারা চাইছিল ফারহান আর আমিরার মাঝে পুরনো অনুভূতিগুলো ফিরে আসুক। এর মধ্যে আমরা দেখতে পাই আমিরার মা রোজি নতুন একটা প্ল্যান করে। সে প্ল্যান করেছিল কোনোভাবে আমিরাকে সুইমিং পুলের পানিতে ফেলে দেবে। আমিরা সাঁতার জানতো না, আর তখন তাকে বাঁচানোর জন্য ছুটে আসবে ফারহান। এভাবে ফিল্মি কায়দায় তাদের মধ্যে অনুভূতিগুলোকে একটু রিজেনারেট করবে। তো প্ল্যান অনুযায়ী সে রাতের বেলা নিজের স্যান্ডেল ফেলে দেয় পুলে।
সেটা আমিরা তুলতে গেলে পেছন থেকে ধাক্কা দিতে গিয়ে আমিরার বদলে রোজি নিজেই পড়ে যায় পুলের ভেতরে। আর তখন ফারহানের জায়গায় অন্য এক মাচো ম্যান এসে আমিরার মা রোজিকে কোলে নিয়ে তোলে। অর্থাৎ তাদের সন্তানদের মিলিয়ে দিতে গিয়ে উল্টো নিজেরাই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। সেই রাতে ফারহান আমিরার সঙ্গে ঘুমায় না, সে আলাদা একটা বেডে ঘুমায়। তবে পরে অবশ্য রাতের বেলা একটু আনইজি লাগায়, সে আবার আমিরার বিছানাতেই ফিরে আসে। সেই রাতে তাদের প্যারেন্টসরা একসঙ্গে মিটিং করা শুরু করে। তারা নতুন প্ল্যান করে। সেই প্ল্যানটা হলো আগামীকাল সকালে তারা ঝর্ণা দেখতে যাবে। ঝর্ণা দেখতে যাওয়ার সময় পাহাড়ে ট্রেক করার সময় তাদের সন্তানদেরকে একা রেখে তারা অন্য কোথাও লুকিয়ে পড়বে। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে যখন ফিরে আসবে তখন আমিরা আর ফারহানের মধ্যে হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আবার রিবিল্ড হবে। তো প্ল্যান মতো পরদিন সকালে উঠেই তারা ঝর্ণা দেখতে যেতে থাকে। অনেক দূর পথ পাহাড়ের উপরে হাঁটার পর তাদের অভিভাবকরা চুপ করে হারানোর অ্যাক্টিং করে। ফারহান এবং আমিরা যখন বুঝতে পারে তাদের সঙ্গে আর তাদের গার্জিয়ানরা নেই, তখন তাদের মধ্যে প্রথমে ঝগড়া লেগে যায়। প্রথম দিকে তারা দুজন দুজনকে দায়ী করতে থাকে তাদের প্যারেন্টসদেরকে হারানোর জন্য। তাদের বাবা মারা অবশ্য দূর থেকে ঠিকই অবজার্ভ করতে থাকে কি হচ্ছে। যাই হোক, পরবর্তীতে তারা একসঙ্গে নিজেদের মেমোরি রিশাফল করে করে ফিরতি পথে চলে আসতে থাকে। নিজেরা আসার সময় তারা নিজেদের পুরনো ভুলগুলো নিয়ে ভাবতে থাকে। তবে লুকিয়ে লুকিয়ে তাদেরকে অবজার্ভ যে করছিল তাদের মা বাবারা, তাদের অভিজ্ঞতাও কিন্তু খুব একটা সুখকর হয় না। শ্রীমঙ্গলের পাহাড়ের জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা শহুরে মানুষদের জন্য অতটা সহজ কোনো কাজ নয়। ফারহান এবং আমিরার মায়েরা যেখানে লুকিয়েছিল সেখানে হঠাৎ করে একটা মৌমাছির চাক থেকে মৌমাছিরা তাদের উপর আক্রমণ করে। আর অন্যদিকে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা তাদের বাবাদেরকে কোনো এক প্রাণী ভেবে ফারহান নিজের হাতে লাঠি দিয়ে মেরে বসে, যার কারণে ফারহানের হাতে তার শ্বশুর বেশ ভালোই আহত হয়। তো সারাদিন ঘুরে তারা রাতের বেলা ডিনার করতে ফিরে আসে আবারও তাদের রিসোর্টে। এসে দেখে তাদের মা শাশুড়ির মুখে দানা দানা দাগ হয়েছে। যদিও তারা এটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিয়াকশন বলে, কিন্তু আমরা তো জানি এগুলো আসলে মৌমাছির কামড়। অন্যদিকে ফারহানের শ্বশুরও কোকাতে থাকে কোমরের ব্যথায়, কারণ সেখানে লাঠি দিয়ে ফারহান বাড়ি মেরেছিল ঝোপের ভেতরে থাকা প্রাণী ভেবে। তো ডিনারের মাঝখানেই ফারহানের বান্ধবী তন্নি চলে আসে। তন্নি এসে ফারহানের সঙ্গে আবারও গল্প করার চেষ্টা করে। তন্নির সঙ্গে ফারহানের এই ঢলাঢলি সম্পর্কটা অবশ্য কেউই ভালো চোখে দেখছিল না। এসব কিছুর মাঝে ফারহানের কাছে একটা ফোন আসে। ফোনটা ছিল মূলত একজন ব্রোকারের। আসলে ফারহান এবং আমিরা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়ার পর তাদের ঢাকাতে যে ফ্ল্যাট আছে সেটা তারা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিক্রি করে তারা দুজন সমান টাকা ভাগ করে দুজনে ইন্ডিপেন্ডেন্টভাবে আলাদা থাকবে, এটাই তাদের সিদ্ধান্ত। কিন্তু তাদের মা বাবা যখন এটা জানতে পারে তখন তারা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের ছেলেমেয়েরা কোনো ঝোঁকের বশে ডিভোর্সের কথা বলছে না, বরঞ্চ ডিভোর্স নেওয়ার প্ল্যান তাদের অনেক আগে থেকেই শুরু হয়েছে। তারা না খেয়েই সেখান থেকে উঠে যায়। তবে মা বাবার সামনে ফারহান কেন ব্রোকারের ফোন রিসিভ করলো এটা নিয়ে আমিরা প্রচণ্ড রেগে যায়। এমনিতেই তন্নির সঙ্গে ফারহানের এরকম ঢলাঢলি দেখে তার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছিল, তার উপরে তার স্বামীর এরকম দায়িত্বজ্ঞানহীনতা তাকে আরও ক্ষিপ্ত করে তোলে। সেই রাতে ফারহান এবং আমিরার মায়েরা একা একা সুইমিং পুলের পাশে বসেছিল। তারা দুজনেই বুঝতে পারছিল তারা যতই চেষ্টা করুক তাদের ছেলে মেয়ের ডিভোর্স তারা আটকাতে পারবে না। আসলে ডিভোর্সের ব্যাপারটা তাদের জেনারেশনের কাছে অনেকটা ট্যাবুর মতো, অর্থাৎ নিষিদ্ধ কোনো জিনিসের মতো। ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয়েছে ধৈর্যশীল হবার মন্ত্র। একটা স্বাধীন জীবন কিভাবে লিড করতে হয় সেটা তারা জানে না। আমিরা যেরকম মানিয়ে নিতে পারবে না বলে জীবনের শুরুতেই তার স্বামী ফারহানকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারছে, এরকম সিদ্ধান্ত তাদের জেনারেশনের মানুষের মধ্যে কখনোই নেওয়া সম্ভব ছিল না। অন্যদিকে ফারহান এবং আমিরার বাবারাও একসঙ্গে বারে গিয়ে মদ পান করতে থাকে। তারা দুজনেও খুব ইমোশনাল হয়ে গিয়েছে যখন তারা বুঝতে পেরেছে তাদের ছেলেমেয়েরা আসলে ডিভোর্সের প্ল্যান নিয়ে অনেকখানি এগিয়ে গেছে। তবে তারা একে অপরকে প্রমিস করে যে তাদের ছেলে মেয়েদের ডিভোর্স হয়ে গেলেও তারা দুজন দুজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আজীবনই বজায় রাখবে। সেই রাতটা ফারহান এবং আমিরাও নিজেদের মধ্যে বিভিন্ন কথাবার্তা বলে কাটায়। তবে আসলে রাতটা সবার জন্যই কষ্টকর হিসেবে চলে যায়,
তবে ফারহান এবং আমিরা নতুন একটা বুদ্ধি করে, সেটা হলো তাদের মা বাবাকে তারা মিথ্যে কথা বলবে। যেহেতু ফ্ল্যাট বিক্রির কথাটা শুনে তারা বেশ রেগে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ফ্ল্যাট বিক্রি করবে ঠিকই, কিন্তু তারপর আবার সেই ফ্ল্যাটেই নিজেরা রেন্টে থাকবে, যাতে তাদের মা বাবা বুঝতে না পারে ফ্ল্যাট বিক্রির ব্যাপারে। পরদিন সকালে যখন ব্রেকফাস্ট করছিল সবাই, তখন ব্রেকফাস্টের টেবিলে ফারহান এবং আমিরা তাদের মা বাবাকে জানায় তারা এখন ফ্ল্যাটটা বিক্রি করতে চাচ্ছে না। শুনে তাদের প্যারেন্টস বেশ খুশি হয়। আমিরা যখন উঠে যাচ্ছিল তখন তার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে তাদের জন্য কিছু আনবে কিনা। উত্তরে তার শাশুড়ি চা খেতে চায়, কিন্তু তার শ্বশুর রহমান সাহেব বলে চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, বরঞ্চ তার স্ত্রীর জন্য ব্ল্যাক কফি আনতে বলে। এই ব্যাপারটা রহমান সাহেবের স্ত্রী মিলিকে বেশ আহত করে, কারণ বিয়ের পর থেকেই সবসময় তাকে তার স্বামীর ইচ্ছে মতো চলতে হয়েছে। এখন সে আমিরাকে দেখে নিজের মধ্যে একটা আলাদা স্ফুলিঙ্গ অনুভব করে। সে আমিরা এবং ফারহানকে বলে ঢাকায় গিয়েই ডিভোর্সের প্রসিডিউর শুরু করার জন্য, যেহেতু তারা জীবনের শুরুতেই বুঝে ফেলেছে যে এই সম্পর্কটা তাদের জন্য সঠিক নয়, তাই তাদের উচিত শুরুতেই ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাওয়া। তবে সে সময় তার স্বামী রহমান সাহেব অনেকটা ক্ষেপে যান, কারণ বাবা হিসেবে তিনি তার সন্তানদের ভালো চান এবং তিনি চান না তাদের সন্তানদের মধ্যে ডিভোর্স হোক। সেই মুহূর্তেই ফারহানের মা অর্থাৎ রহমান সাহেবের স্ত্রী মিলি প্রতিবাদ করে ওঠেন। বিয়ের পর থেকে তার পরিবারের সব ভালো মন্দ রহমান সাহেবই ডিসাইড করেছেন, এমনকি তিনি চা খাবেন নাকি কফি খাবেন সেটাও রহমান সাহেবের সিদ্ধান্তেই তাকে পালন করতে হয়। তিনি শাড়ি পরতে পছন্দ করেন না, কিন্তু তাকে সবসময় শাড়ি পরে থাকতে হয়, কারণ রহমান সাহেব সেটাই পছন্দ করেন। তার ভালো মন্দ তাকে বুঝতে দেওয়া হয় না। তার ভালো মন্দ বোঝার দায়িত্ব যেন রহমান সাহেব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর দায়িত্ব আর ভালোবাসা এক না। মিলি কখনোই মিলি হয়ে বাঁচতে পারেনি, বরঞ্চ তাকে সারা জীবন বাঁচতে হয়েছে মিসেস রহমান হিসাবে। তাই আজ তাদের ছেলে মেয়েরা যখন দুজনে ডিসিশন নিয়েছে তারা ডিভোর্স নেবে, সেই মুহূর্তে তাদের ভালো মন্দ রহমান সাহেবকে না বুঝলেও চলবে। দুজনের আর্গুমেন্টের মধ্যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল, তাই তাদের হাতেই ডিসিশন দিয়ে তাদের মা বাবারা আপাতত সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে তাদের সেই ওল্ড জেনারেশনাল থিঙ্কিং এখানে কাজ করবে না, বরঞ্চ তাদের সন্তানদের ভালো মন্দ তাদের সন্তানদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এখানেই মূলত এই অধ্যায়ের পরিসমাপ্তি হয়। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় 2 বছর সামনে। সেখানে আমরা দেখতে পাই আবারও শ্রীমঙ্গলে সেই দুই পরিবার ফ্যামিলি ট্রিপে এসেছে। আমরা মিলিকে দেখতে পাই সে সালোয়ার কামিজ পরেছে, অর্থাৎ মিলি যে সেদিন বলেছিল তার পছন্দ অপছন্দের কথাগুলো, সে ব্যাপারটা রহমান সাহেব ঠিকই এখন কনসিডার করছে। তাদের হাসি দেখে ক্ষণিকের জন্য আমাদের কাছে মনে হতে থাকে হয়তো ফারহান এবং আমিরার ডিভোর্সটা হয়নি, কিন্তু পরবর্তীতে ফারহান এবং আমিরার কথোপকথন শুনে আমরা বুঝতে পারি আসলে তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিয়েছে 2 বছর আগেই। সেই একসাথে আনহ্যাপি থাকার চেয়ে আলাদাভাবেই হ্যাপি থাকার মন্ত্রই বেছে নিয়েছে তারা। তারা ভাগ্যকে ধন্যবাদ দেয় সে সময় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবার জন্য, কারণ সেদিন যদি তাদের মধ্যে ডিভোর্স না হতো তাহলে হয়তো তাদের বন্ধুত্বটা একেবারেই নষ্ট হয়ে যেত। সেদিন আলাদা হয়ে যাওয়ার কারণেই তারা খুব ভালো বন্ধু হিসাবে একে অপরের পাশে থাকতে পারছে, তা না হলে হয়তো একসাথে থাকলে মুখ দেখাদেখির পর্যায়ে চলে যেত তাদের সম্পর্ক। আমরা জানতে পারি আমিরা নিউ ইয়র্কে তার ড্রিম জব পেয়েছে এবং আগামী পরশুদিন সে নিউ ইয়র্কের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তবে সন্তানদের মাঝে ডিভোর্স হবার পরেও আমরা দেখতে পাই আমিরা এবং ফারহানের মা বাবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু একদমই কমেনি, বরঞ্চ তারা সেখানে বিভিন্ন হইহুল্লোড়ে মেতে ওঠে এবং নিজেদের মধ্যে ছবি তুলতে থাকে। আর এখানেই শেষ হয় একসাথে আলাদা ওয়েব ফিল্মের গল্পটা। প্রিয় দর্শক, এই নাম থেকেই কিন্তু অনেক কিছু ধারণা করা যায়। একসাথে আলাদা বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো সবাই একসাথে থাকছে কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এজন্যই বলা হচ্ছে একসাথে আলাদা। তো এই ছিল মূলত আমাদের আজকের একসাথে আলাদা ওয়েব ফিল্মের কাহিনী। প্রিয় দর্শক, একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, তার জন্য দরকার হয় অনেক কিছুর, বোঝাপড়া, ধৈর্য, নিজেদের ভুল স্বীকার করার মানসিকতা সহ আরও অনেক কিছু। ফারহান আর আমিরার গল্প আমাদের সেটাই শেখায়। কখনো কখনো একসাথে থেকেও মানুষ দূরে সরে যায়, আবার আলাদা হয়েও থেকে যায় এক অদৃশ্য বাঁধনে। শেষ পর্যন্ত তারা ডিভোর্স নেয় ঠিকই, নিজেদের স্বপ্নের পথেও এগিয়ে যায়, কিন্তু শত্রু হয়ে নয়, বরং বন্ধুত্ব আর সম্মান বজায় রেখে। আর হয়তো এটাই আমাদের এই জেনারেশনের বাস্তব জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
যে কোনো সম্পর্কের শেষ মানেই তিক্ততা নয়, বরঞ্চ কিছু সম্পর্ক শেষ হয় সুন্দরভাবেও। তো প্রিয় দর্শক, এবার পালা আমাদের ঈদ কুইজ কন্টেস্টের। আমরা এখানে দাম্পত্য জীবনের দুটি রূপই দেখতে পেলাম। ফারহান এবং আমিরা বিয়ের আগে ছিল একে অপরের বেস্ট ফ্রেন্ড। বলিউড কিং শাহরুখ খান 1998 সালে তার কুছ কুছ হোতা হে সিনেমাতে আইকনিক ডায়ালগ দিয়েছিলেন, प्यार प्यार दोस्ती है। প্যার দোস্তি হ্যায়, অর্থাৎ লাভ ইজ ফ্রেন্ডশিপ। কিন্তু বাস্তবতা হলো অনেক সময়ই বেস্ট ফ্রেন্ডরা বিয়ে করার পর তাদের বিয়ে খুব বেশি দিন টেকে না। ফারহান এবং আমিরের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার আশেপাশেও এরকম অনেক দেখেছি। যারা ভার্সিটি লাইফে ছিল বেস্ট ফ্রেন্ড, 7-8 বছর চুটিয়ে প্রেম করার পর সংসার জীবনে এসে দেখা গেছে 2-1 বছরের মাঝেই বিচ্ছেদের পথ ধরেছে। ফারহান আমিরার ক্ষেত্রেও তাদের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব থাকার পরেও তাদের নিজেদের বিভিন্ন অভ্যাস তাদের সম্পর্ককে ধীরে ধীরে ঠেলে নিয়ে গেছে শেষের পথে। অন্যদিকে ফারহানের বাবা মা অর্থাৎ রহমান সাহেব এবং মিলি, তাদের সম্পর্কটা কিন্তু পুরোপুরি উল্টো। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল না, বরঞ্চ ছিল দায়িত্ববোধ এবং একটা কন্ট্রোলিং মানসিকতা। কিন্তু সেই সম্পর্কে মিলি সবসময় আফসোস করে গেছে যে তার স্বামী যদি তার সঙ্গে একটু হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত, তাহলে তার জীবনটা অনেক ভালো হতো। মানুষের জীবনের এই চাওয়া পাওয়ার বৈপরীত্য আমাদের প্রশ্নের মুখে ঠেলে দেয়। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন হলো, আপনাকে যদি বলা হয় ফারহান আর আমিরার সম্পর্কের যে কোনো একটা দিক পরিবর্তন করতে যাতে তারা ডিভোর্স না নেয়, সেক্ষেত্রে আপনি কোন জিনিসটি পরিবর্তন করতেন? অর্থাৎ কোন জিনিসটির পরিবর্তন হলে ফারহান এবং আমিরার ডিভোর্স নাও হতে পারত? আপনার মাথায় আসা সবচেয়ে সুন্দর উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওতে। সবচেয়ে সুন্দর উত্তরদাতাদের মধ্যে 4 জনের প্রত্যেকে জিতে নেবেন 500 টাকা সমমূল্যের ঈদ উপহার। আর দর্শকবৃন্দ, আপনাদের জন্য উত্তর দেওয়ার জন্য থাকছে 20 দিন সময়, অর্থাৎ আপনাদের উত্তর দিতে হবে 10 এপ্রিল 2026 তারিখের মধ্যে। 10 এপ্রিল পর্যন্ত যারা উত্তর দেবেন তাদের মধ্য থেকে বাছাইকৃত সেরা 4 উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে কুইজে অংশগ্রহণ করুন এবং এই ঈদের আরও বিভিন্ন কন্টেন্টের বাংলা এক্সপ্লেনেশন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের আনন্দ প্রাণ ভরে উপভোগ করবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।